আমার বাপের জমিতে আমি কাঁটা তারের বেড়া দেব নাকি ইলেকট্রিক বেড়া দেব, সেটা আমার বাপের মর্জি, আমার মর্জি। এখানে কার বাপের কি? ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্তের দৈর্ঘ্য 4096 কিলোমিটার। ভারতের মোট 5টি রাজ্যের সাথে বাংলাদেশের এই দীর্ঘ সীমান্ত আছে। পশ্চিমবঙ্গ 2216 কিলোমিটার, ত্রিপুরা 856 কিলোমিটার, মেঘালয় 440 কিলোমিটার, মিজোরাম 318 কিলোমিটার, আসাম 253 কিলোমিটার। 4096 কিলোমিটার সীমান্তের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে 3232 কিলোমিটার। বাকি আছে প্রায় 864 কিলোমিটার অংশ। এখনো এই অংশে কোনো প্রকার কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, কারণ সাবেক মুখ্যমন্ত্রী বিন্দু মাসি মমতা নানা কারণে আটকে রেখেছিল এই কাঁটাতারের বেড়া। এর মধ্যে বাংলাদেশি জিহাদি জঙ্গিদের প্রতি তার যে একটা প্রেম ছিল, সেই প্রেম অন্যতম কারণ। এছাড়াও নদী এবং জল সীমান্ত 174 কিলোমিটার অঞ্চল, এমন কিছু দুর্গম পাহাড়ি ঢাল আছে যেখানে ঘন জঙ্গল, প্রমত্তা, খরস্রোতা নদী আছে, রহস্য ঘেরা কিছু অংশ আছে যেগুলায় চাইলেও কাঁটাতারের বেড়া দেওয়া স্থায়ীভাবে সম্ভব না। সেই সব এলাকায় বর্তমান সরকার নজরদারির জন্য বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির থার্মাল ক্যামেরা লাগিয়েছে এবং মোশন সেন্সর সেসব অঞ্চলে ব্যবহার করা হয়। এছাড়াও জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু ঝামেলা ছিল, মমতার তৃণমূল কংগ্রেস এই ঝামেলাগুলো বাঁধিয়ে রেখেছিল, যার কারণে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ অংশে দেওয়া সম্ভব হয়নি। হঠাৎ এই কথা কেন বলছি এ কারণেই, আমার বাপের জমিতে আমি বেড়া দেব না অন্য কিছু দেব, তাতে কার বাপের কি? গতকাল ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক, যেটা গিলে ফেলতে চায় বাঙ্গু জিহাদিরা, সে অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে ওনার একাধিক বৈঠক করেছেন। সেখানে মূল প্রতিপাদ্য বিষয় ছিল শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে, অর্থাৎ শিলিগুড়ি করিডোর নিয়ে চীন, নেপাল, বাংলাদেশ যেন কোনো নজর না দিতে পারে। স্পেশালি 5 আগস্টের পর বাংলাদেশ যেভাবে শিলিগুড়ি করিডোর, চিকেন স্নেক যেটাকে বলা হয়, দখল করার জন্য হুমকি ধামকি দিয়েছে, তাতে করে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী একটু এসেছিলেন, এসে দেখে গেলেন। বাংলাদেশের গণমাধ্যমে এই সংবাদ আসার পর, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ শিলিগুড়ি করিডোর অঞ্চল পরিদর্শনে এসেছিলেন, এই সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে আসার পর থেকেই ব্যারিস্টার ফুয়াদ নামক একটা জলাতঙ্ক রোগ হয়েছে। আগে জানতাম বাংলাদেশি কুত্তাদের ভাদ্র মাসে জলাতঙ্ক রোগ হয়, এখন দেখি আষাঢ় মাসেও জলাতঙ্ক রোগে ধরে। এই তো দেখি নতুন বাংলাদেশ, নয়া বন্দোবস্তের বাংলাদেশে জলাতঙ্ক রোগও মাস পরিবর্তন করে ফেলেছে। আচ্ছা, ফুয়াদের বাপের জমিতে কি পশ্চিমবঙ্গ সরকার কাঁটাতারের বেড়া দিচ্ছে, নাকি বিএসএফ ব্যারিস্টার ফুয়াদের বাপের জমি অধিগ্রহণ করেছে? কোনটা? এই দুইটা প্রশ্নের উত্তর কমেন্টে আপনারা অবশ্যই দেবেন। জঙ্গি ফুয়াদের বক্তব্যটা জাস্ট শুনেন, তার কথা শোনার জন্য সামনে আই থিঙ্ক 1000 মানুষও উপস্থিত ছিল না। সীমান্তের ওই পারে থাকেন আর এই পারে থাকেন, বিজেপিকে বলছি, যারা বক্তাচ্ছেন আমার সীমান্ত অবরোধ করবেন। 20 কোটি মানুষ ঘুমায় নয়, সাইফুলের চালাটা দেখেন গতকালকে। আপনারা সীমান্ত অবরোধ করবেন, আমরাও অবরোধ করবো। যুদ্ধের বদলে যুদ্ধে হবে, রক্তের বদলে রক্তের ফয়সালা হবে। কথা বলার ধরন দেখা মনে হয় বিশাল বড় নেতা, কোটি জনতা উপস্থিত থাকবে সীমান্তে, অথচ ও যে বক্তব্য দিচ্ছে ওইখানে 1000 মানুষ উপস্থিত নাই। জুলাই চেতনারে বাংলাদেশের মানুষ যে সামনে পেছনে দুদিক দিয়েই সিডিআই কইরা দিছে, এটা মনে হয় ব্যারিস্টার ফুয়াদরা জানে না। জানলেও সেটা প্রকাশ করে না, কারণ ওই যে ভয় ঢুইকা গেছে, বঙ্গবন্ধু কন্যার ভয়। এখন দেখেন বাস্তবতা কি। ভারত চাইলে এই রাজাকারের বাচ্চাদের নিমিষেই জাস্ট গিলে খেয়ে ফেলতে পারে। সিরিয়াসলি বলতেছি, জাস্ট গিলে খাইতে পারে, পানিও লাগবে না। দেখেন, আধুনিক বিশ্বে একটা দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য কোনো বুলেট প্রয়োজন হয় না, কোনো সৈন্যকে সীমান্ত পার হয়ে প্রবেশ করতে হয় না। বাংলাদেশের ক্ষেত্রে তো একেবারেই না, কারণ বাংলাদেশের যা হালচাল সেটার না বলি। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটাকে বলা হয় হাইব্রিড ওয়ারফেয়ার, অর্থাৎ বুলেট ছাড়া, সৈন্য ছাড়াই একটা দেশকে কুপকাত করার জন্য যেটা হয় সেটাকে বলা হয় হাইব্রিড ওয়ারফেয়ার। ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের হাতে এমন কিছু অদৃশ্য হাতিয়ার আছে যেগুলার একটা চালে বাংলাদেশকে জাস্ট খায়া দিতে পারে ভারত।
জাস্ট খাইয়ে দিতে পারে। সব থেকে মারাত্মক হাতিয়ারটি হলো পানি কূটনীতি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট 54টি অভিন্ন নদী আছে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো গঙ্গা নদী। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া ওনাদের মধ্যে 30 বছর মেয়াদী ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মেয়াদ শেষ হবে চলমান বছরে অর্থাৎ 2026 সালে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এই চুক্তি যদি আর নবায়ন না করা হয় তবে ভারতের কাছে আইনগতভাবে গঙ্গার পানি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার যে সুযোগ সেটা কিন্তু চলে যাবে। ফারাক্কা বাঁধের সবকটি গেট বন্ধ করে শুষ্ক মৌসুম মানে গরমকালে পানি আটকে দিলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল মরুভূমি হয়ে যাবে, বিশেষ করে উত্তর অঞ্চল। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে আর ধ্বংস হবে উত্তর অঞ্চলের পুরো কৃষি ব্যবস্থা। শুধু গঙ্গায় না, 1 দশকের বেশি সময় ধরে ঝুলে আছে তিস্তা পানি বন্টন চুক্তি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চুক্তি হতে দেয় নাই। বর্তমানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অনেকেই আশা করেছিল, আমরাও ভেবেছিলাম হয়তো বা এবার তিস্তা চুক্তি আলোর মুখ দেখবে, কিন্তু সেই আশা গুড়ে বালি। বাংলাদেশের অভ্যন্তরে উগ্রপন্থা, জঙ্গিবাদের উত্থান এবং চরম ভারত বিরোধী আচরণ, ব্যারিস্টার ফুয়াদ, কর্নেল অলি, ব্যারিস্টার শাহরিয়ার কবির এদের মতো উগ্রপন্থী নেতারা যেভাবে ভারত দখলের হুমকি দেয়, চরমপন্থী দলগুলার যেই ধরনের জিহাদি জোশ, 4 দিনে কলকাতা দখল করবে, কত কথা। এইসব দেখার পর ভারতের নীতি নির্ধারকদের কঠোর বার্তা দিচ্ছে বাংলাদেশকে সাইজ করতেই হবে। এছাড়াও সরকারি দল বিএনপির দ্বিমুখী নীতি, এটাও একটা কারণ। বিএনপি একদিকে ভারতের সাথে সম্পর্কের কথা বলে, আবার অন্যদিকে ভারত বিরোধী রাজনীতির কার্ড খেলে। চীনের সাথে প্রেম করে, পীড়িত করে, মার্কিনীদের সাথে পীড়িত করে পেছন খুইলা দেয়। রাজনৈতিক এই চরম অস্থিতিশীলতার কারণে ভারত হয়তোবা, আমি নিশ্চিত না, হয়তোবা বাংলাদেশের সাথে আর কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে না। ভারত যদি কোনো চুক্তি ছাড়াই বর্ষাকালে হঠাৎ বাঁধের গেট খুলে দেয় তবে বাংলাদেশে ভয়াবহ বন্যা হবে এবং সেই বন্যা আগামী 1 মাসের মধ্যে আপনারা বাংলাদেশে দেখবেন। আর শুষ্ক মৌসুমে অর্থাৎ গরমকালে যদি পানি আটকে রাখে তখন উত্তর অঞ্চলে দেখা দেবে তীব্র খরা, পানি নাই, হাহাকার। অর্থাৎ পানির এই চুক্তিগুলা নবায়ন না হওয়া বাংলাদেশের জন্য একটা স্থায়ী টাইম বোমার মতো। লো আইকিউ সম্পন্ন এই মাদ্রাসার গান্ডুরা এইসব বুঝবে না, বুঝার চেষ্টা করবে না। এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন পেঁয়াজ, চাল, গম, চিনি এবং আদার জন্য বাংলাদেশ ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারত যদি এখন কৌশলগত কারণে হঠাৎ এই পণ্যগুলোর উপর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করে তাহলে নিশ্চিত থাকেন বাংলাদেশের বাজারে 24 ঘন্টার মধ্যে হাহাকার শুরু হবে। এই তীব্র মূল্যস্ফীতি দেশের সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দেবে, যেটা বিএনপিকে টান বাজারে পাঠাবে। অনেকেই প্রশ্ন করবেন টান বাজার কোথায়, SMS করেন টান বাজার কোথায় বইলা দিব। বাংলাদেশ ভারতের আদানি পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ আমদানি করে। আদানির বিদ্যুৎ চুক্তি অসম চুক্তি ইউনুসও বাতিল করলো না, বিএনপিও বাতিল করলো না। যত নাটক শুনলাম আসিফ নজরুলের মুখে। ভারত যদি এই বিদ্যুতের লাইন বন্ধ করে দেয় তবে বাংলাদেশের একটা বিশাল অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। এমনিতেই বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের যে বেহাল দশা, কবে না জানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মার্কিন বাণিজ্য চুক্তির গেরাকলে পরে বন্ধ হয়ে যায়, তার কোনো নিশ্চয়তা নাই। এত তেজ এদের মুখে, কিন্তু কাজের বেলায় টনটনা টনটন। একই সাথে বাংলাদেশ 3 দিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত। বাংলাদেশ যদি নেপাল কিংবা ভুটানের সাথে বাণিজ্য করতে চায় তবে ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করতে হয়। ভারত যদি এই ট্রানজিট বন্ধ করে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়বে। আপনারা নিশ্চয়ই জানেন ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশের বাৎসরিক ক্ষতি 2000 কোটি টাকা। এই যে ব্যারিস্টার ফুয়াদের মতো মৌলবাদী উগ্রপন্থীদের জিহাদি জোশ, তীব্র ভারত বিরোধিতা বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কতক্ষণ টিকবে? বাস্তবতায় দাঁড়িয়ে জিহাদি জোশ আর ফাঁকা হুঙ্কার এক মুহূর্তে তলিয়ে যাবে। কারণ ক্ষুধার্ত পেট আর অন্ধকার ঘর কোনো উগ্র স্লোগান দিয়ে চালানো যায় না। রাজনীতি আবেগ দিয়ে চলে না ভাই, বাস্তবতায় চলে। উগ্রবাদীদের ফাঁকা বলি আর ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতা বাংলাদেশকে একটা চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে শুধুমাত্র মূর্খ বিএনপি
আর জামাতের মতো জঙ্গিবাদী দলগুলার কারণে গঙ্গা ও তিস্তা চুক্তির ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অন্ধকারের দিকে। এসবের ফল ভোগ করবে আপনার আমার মতো নিরীহ নিরপরাধ সাধারণ খেটে খাওয়া মানুষ। পাগলেও নিজের ভালো বুঝে, শুধু বাংলাদেশিরাই বুঝে না। কি দুর্ভাগা জাতি, বুঝেন? যাই হোক, ভালো থাকেন, পারলে ভিডিওটা শেয়ার করেন, অনেক অনেক সবাইকে জানাই দেন। ধন্যবাদ।